হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো ব্যাংক রিকনসিলিয়েশন বিষয়ে। আমরা যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে থাকি তাদের কিন্তু প্রতি মাসেই ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। আর যদি এই রিকনসিলিয়েশন প্রসেসটি হয় ম্যানুয়াল, তাহলে কিন্তু তার দুর্ভোগের শেষ নেই। সো আজকে আমরা শিখব কিভাবে আমরা অটোমেটিক্যালি ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি। আমরা সবাই জানি যে আমাদের যে ব্যাংকের লেজার বুকটি আমরা সংরক্ষণ করে থাকি, সেই লেজার বুকটি এবং ব্যাংকের ওয়েবসাইট থেকে যে স্টেটমেন্টটি আমরা ডাউনলোড করি, সে দুটি কিন্তু ম্যাচিং কখনোই হয় না। কারণ আমাদের ব্যাংকে এক ধরনের ন্যারেশন থাকে, আমাদের ব্যাংকের লেজারে আরেক ধরনের ন্যারেশন থাকে। সো এই ভিন্নধর্মী দুটি বিষয় যদি আমরা রিকনসাইল করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এবং আমি যখন এই রিকনসিলিয়েশন প্রসেসটি অটোমেটিক করতে যাই, সর্বপ্রথম যে প্রবলেমটি ফেস করেছি সেটা হচ্ছে রেফারেন্স। কারণ হচ্ছে আমাদের কোম্পানিতে আমরা যে রেফারেন্স বা যে কাস্টমার আইডি দিয়ে, যে কাস্টমার নেম দিয়ে আমরা এই লেজারটি সংরক্ষণ করি, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার যারা রয়েছে বা ব্যাংকে যে অ্যামাউন্টগুলো আমাদের জমা পড়ে, সেগুলোর রেফারেন্স কিন্তু কখনোই এক হয় না। সো দুটি ভিন্নধর্মী স্টেটমেন্ট বা ভিন্নধর্মী লেজারকে আপনি কিভাবে ম্যাচিং করবেন? সো এটি কিন্তু নর্মালি কোনো আপনার ম্যাচিংয়ের রুলস দিয়ে, এক্সেলের কোনো রুলস দিয়ে কিন্তু এটি করা সম্ভব না। সো আমরা এক্সেলেই করব, কিন্তু ইউনিক আইডি ক্রিয়েট করার মাধ্যমে এই দুটি অ্যামাউন্ট ম্যাচিং করতে পারি। সো আমি যখন ব্যাংক রিকনসিলিয়েশনটি অটোমেশনে যেতে চাই, তখন কিন্তু এই বিষয়টা আমার জন্য খুবই প্যারাদায়ক হয়ে থাকে। এবং আমি যত ইউটিউব টিউটোরিয়াল আছে, বিশেষ করে বাংলা টিউটোরিয়াল, সেখানে আমি খুঁজতে থাকি যে কিভাবে ব্যাংক রিকনসাইল করা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন উইদাউট এনি রেফারেন্স বা উইদাউট এনি ইউনিক আইডি আমি কিন্তু এই টিউটোরিয়ালটি বাংলাদেশের ইউটিউবে কোনো চ্যানেলে পাইনি। সো সেজন্য আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি তাদের জন্য খুব বেশি উপকার হবে, যারা প্রতি মাসেই রিকনসাইল করে থাকেন, কিন্তু শুধুমাত্র এই ইউনিক আইডি বা রেফারেন্স না থাকার কারণে আপনারা কিন্তু ম্যানুয়ালি এই রিকনসিলিয়েশন প্রসেসটি করতেছেন। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটি স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের কোম্পানির লেজার বুক এবং আমাদের ব্যাংকের যে স্টেটমেন্ট রয়েছে, সেই দুটির ভিতর কোনো প্রকার মিল না থাকা সত্ত্বেও, শুধুমাত্র ডেট এবং অ্যামাউন্ট, এই দুটি জিনিস শুধুমাত্র মিল থাকার পরেও আমরা কিভাবে এটিকে রিকনসাইল করতে পারি এবং সম্পূর্ণ অটোমেটিক ওয়েতে, সে বিষয়টি আজকে আমরা দেখব। সো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরাইট, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমরা যেখানে রিকনসিলিয়েশন ফাইলগুলো রেখেছি সেটি ওপেন করে নিচ্ছি। এখন আমরা যে ফাইলটা রিকনসিলিয়েশন করব, তার আগে আমরা একটু ফাইলগুলো দেখে নিই যে আসলে ফাইলগুলোর চেহারাটা দেখতে কীরকম হয়। তো আমরা যদি আমাদের কোম্পানির লেজার বুকটা ওপেন করি, তাহলে আপনারা দেখবেন যে ঠিক এরকম একটি লেজার বুক অথবা এর সামঞ্জস্যপূর্ণ আপনাদের কাছে হয়তো বা থাকবে। তো আমাদের লেজার বুকটা দেখতে অনেকটা এরকম। এই পাশে ডিপোজিট, এখানে উইথড্রয়াল, এখানে ব্যালেন্স। তো ডিপোজিট আমরা সবাই জানি যে যে কাস্টমার যে টাকাগুলো আমাদের ব্যাংকে দেয়, সেগুলো আমাদের ডিপোজিট সাইডে থাকে, এবং আমরা যে টাকাগুলো উইথড্র করি অর্থাৎ উত্তোলন করি, সেগুলো কিন্তু আমাদের উইথড্র সাইডে থাকে। সো অনেকটা আমাদের ব্যাংক বুকটা দেখতে এরকম। আর যদি আমরা ব্যাংকের স্টেটমেন্টটা দেখি, তাহলে আপনারা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট। সো আমরা একটু জুম করে দিচ্ছি। সো প্রাইম ব্যাংকের স্টেটমেন্ট হচ্ছে এটি। এখানে ডেবিট সাইড, ক্রেডিট সাইড, অর্থাৎ আমাদের যেটা ডিপোজিট সেটা এখানে ক্রেডিট সাইডে রয়েছে, আর যেটা আমাদের উইথড্রয়াল সেটা এখানে ডেবিট সাইডে রয়েছে। তো এতে গেল পিডিএফ ফরম্যাটের ব্যাপারটা। সো দেখুন এরকম কিন্তু প্রচুর ট্রানজ্যাকশন রয়েছে। সো এইগুলো যদি ওয়ান বাই ওয়ান আমরা রিকনসাইল করতে চাই ম্যানুয়ালি, তাহলে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা যে কাজটি প্রথমে করব, সো এগুলো তো পিডিএফ দেখলাম, আমরা বেসিক্যালি ডাউনলোড করব হচ্ছে আমাদের যে এক্সেল ফাইলগুলো রয়েছে। সো আমরা আমাদের কোম্পানির এক্সেল ফরম্যাটে এটা ডাউনলোড করে নিয়েছি আমাদের ব্যাংক বুকটা। আমি এখানে এবিসি কর্পোরেশন নাম দিয়েছি, আপনারা আপনাদের নাম থাকবে। সো আপনারা আপনাদের যে লেজারটি রয়েছে সেটিকে এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। আমারটা এখানে ডাউনলোড করা রয়েছে। সিমিলারলি ব্যাংকের যে এক্সেল ফরম্যাট বা CSV ফাইল ফরম্যাট রয়েছে, সেটি আপনারা
ডাউনলোড করে নেবেন। সো আমরা ব্যাংকেটটা একটু ওপেন করে দেখি। তো দেখুন ব্যাংকেটটা দেখতে কিন্তু অনেকটা এরকম। আবার এখানে দুটো জিনিস যদি একটু পাশাপাশি আমি রাখি আপনারা খেয়াল করতে পারবেন। সো এটা হচ্ছে আমার ব্যাংকের আর এটা হচ্ছে আমার ব্যাংক বুক। তো দেখুন আমার ব্যাংকের যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো কিন্তু একটা একটার সাথে লেগে লেগে রয়েছে, অর্থাৎ আগস্টের 1 তারিখ 2024 কিন্তু এটা কিন্তু একসাথে, আর এখানে খুব সুন্দর করে কিন্তু আলাদা করা রয়েছে। সো আসলে এইগুলো ডাটা ক্লিনিংয়ের কিছু কাজ থাকবে, আপনারা অবশ্যই আপনাদের ডাটাগুলো ক্লিন করে নেবেন। আমি অলরেডি ক্লিন করে রেখেছি, সো সেই প্রসেসটা আমি আর দেখালাম না। যদি আপনাদের কোথাও সমস্যা হয় ডাটা ক্লিনিং করতে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, প্রয়োজনে আমি ডাটা ক্লিনিংয়ের জন্য আলাদা একটি টিউটোরিয়াল দেখাবো। সো আমরা এবার মূল ফাইলে চলে যাই, এই ফাইলটি যেটা আমি রেডি করে রেখেছি রিকনসাইল করার জন্য। সো আপনার ডাটাগুলো ক্লিন করে ফেলার পর ঠিক এরকম একটি ইমেজ আপনারা দেখতে পাবেন যে আমার একটা, দেখুন এখানে ব্যাংক বুক একটি শিটের নাম দিয়েছেন ব্যাংক বুক, যে ডাটাগুলো রয়েছিল আমার লেজারে সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। ব্যাংক স্টেটমেন্টের ডাটাগুলো আমি ব্যাংক স্টেটমেন্ট নামে, এই দেখুন এখানে ডেটগুলো কিন্তু অনেক সুন্দর করে রেখেছি। এটা এখান থেকে উঠিয়ে দিই। তো দেখুন এখানে ডেটগুলো কিন্তু ডেট ফরম্যাটে রয়েছে, অ্যামাউন্টগুলো কিন্তু জেনারেল বা নাম্বার ফরম্যাটে থাকবে। সো আপনারা টোটাল জিনিসটা যখন ডাটা ক্লিনিং করবেন তখন এই কাজগুলো আপনারা নিজেরা করে নেবেন। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে, আপনার ব্যাংক বুকটা যেভাবে থাকবে অর্থাৎ আপনাদের লেজারটা যেভাবে আপনারা রাখবেন ঠিক ব্যাংক স্টেটমেন্টটাকেও কিন্তু ওইভাবেই অনেকটা সাজাতে হবে। ওইভাবে বলতে কীরকম আমি বুঝাচ্ছি, যে এখানে ধরুন অনেক সময় থাকবে যে এই সংখ্যাটার পরে .00 এরকম ফরম্যাটে কিন্তু আপনার থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে যদি 00 থাকে আর এখানে যদি এরকম 00 ছাড়া থাকে অর্থাৎ দশমিকের পরে কিছু না থাকে তাহলে কিন্তু এটা আপনার রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করবে। সো আপনারা চেষ্টা করবেন, চেষ্টা না অ্যাকচুয়ালি এটা করতে হবে যে আপনাদের ব্যাংক বুকটা বা লেজারটা যেভাবে থাকবে ঠিক আপনাদের ব্যাংক স্টেটমেন্টটাকেও সেই ফরম্যাটে সাজাতে। আবার দেখুন এখানে কিন্তু নেগেটিভ কোনো সাইন নেই, কিন্তু ব্যাংক বুকে এখানে নেগেটিভ সাইন আপনার রয়েছে, হয়তো এরকম হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ সাইনটাও উঠাই দিতে হবে। সো মোট কথা হচ্ছে আপনার ডাটাগুলোকে খুব সুন্দরভাবে এবং সিমিলারলি সাজাতে হবে। ও আরেকটা বিষয় স্কিপ করেছি, সরি, সেখানে হচ্ছে যে এখানে যদি জিরো, অনেক সময় দেখবেন যে এই খালি ঘরগুলোতে না অনেক সময় জিরো হয়ে থাকে বা জিরো উঠে থাকে। যদি এখানে খালি ঘরগুলোতে জিরো থাকে তাহলে এখানে খালি ঘরগুলোতেও কিন্তু জিরো দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে দুটার ক্ষেত্রে উঠিয়ে দিবেন। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা জিরো টিরো রাখার দরকার নেই, খালি সেল যেটা সেটা খালি থাকুক, আর যেগুলোতে রয়েছে অ্যামাউন্ট সেগুলো তো থাকবেই। আর কোনো প্রকার সাইন যেমন ডলারের সাইন বা টাকার সাইন এই ধরনের সাইনগুলো তুলে দিবেন আপনারা কষ্ট করে। তো এখন আমরা আমাদের রিকনসিলিয়েশন করব, তার আগে আমাদের ইউনিক রেফারেন্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মূল যে কাজ এবং যেটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার সেটা হচ্ছে আমাদের রেফারেন্স। দেখুন এখানে ডেসক্রিপশন একরকম, যে ধরুন প্রথম ডেসক্রিপশনটা যদি আমরা দেখি যে আমরা এখানে একটা ভাউচার নাম্বার ফেলেছি, এটা আমাদের ইআরপির ভাউচার নাম্বার। এখানে ডেসক্রিপশনটা আমরা আমাদের মতন কাস্টমার নেম লিখছি, তাকবীর এন্টারপ্রাইজ, হ্যাঁ সে শিবপুর ব্রাঞ্চ থেকে টাকাটা জমা দিয়েছে, কত টাকা জমা দিয়েছে, এরকম অনেকটা। আর ব্যাংক স্টেটমেন্টে এসে দেখুন এখানে কিন্তু কাস্টমারের নাম কিন্তু লেখা নেই, এখানে দেওয়া আছে শুধুমাত্র ওদের কিছু কোড, এবং এমটিজে বলতে অ্যাকচুয়ালি মতিঝিল বোঝায় ব্রাঞ্চ, এনজিএন বলতে নোয়াগাঁও বোঝায়। এগুলো আমরা জানি, আমরা আসলে যারা রেগুলার কাজ করি তারা জানি যে এই কোডগুলো দিয়ে কী বোঝায়। সো আপনারাও জানবেন। তো কিন্তু এটার সাথে কিন্তু ওটার কোনো প্রকার কোনো মিল নেই। সো কোনো প্রকার মিল না থাকার কারণে কিন্তু আমাদের রিকনসিলিয়েশন অটোমেটিক করাটা কিন্তু সম্ভব হয় না এবং আমরা করতে পারি না, যে কারণে আমাদের ম্যানুয়ালি করতে হয়। সো এখন আমরা এমন একটা ট্রিক্স এখানে কাজ করব, অ্যাপ্লাই করব, যে ট্রিক্সের মাধ্যমে আমরা একটা ইউনিক রেফারেন্স আইডি ক্রিয়েট করব, যার মাধ্যমে আমরা খুব সহজেই টাকাগুলোকে রিকনসাইল করতে পারবো। তো সেই আইডিটা কিভাবে ক্রিয়েট হবে দেখুন, আমি এখানে দুটো এক্সট্রা কলাম রেখেছি, ডেট, ভাউচার নাম্বার, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্র। এগুলো তো বাই ডিফল্ট যা ছিল আমাদের লেজারে সেরকমই, ঠিক একইভাবে ব্যাংকে যেরকম ডেট, ট্রানজ্যাকশন টাইপ, ট্রানজ্যাকশন রেফারেন্স, চেক নাম্বার, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, এই ঘরগুলো কিন্তু আগে থেকেই ছিল। বাট আমি এক্সট্রা করে দেখুন এখানে দুটো
কলাম কিন্তু আমি রেডি করেছি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এবং ব্যাংক বুকের ক্ষেত্রে। এখানে দেখুন দুটো এক্সট্রা কলাম আমি অ্যাড করেছি। তো আসলে এই কলামগুলো আমাদের কি কাজে আসবে বা কি করব সেটাই হচ্ছে এখন বলার বিষয়। সো আমরা এখানে দেখুন একটা কলামের নাম দিয়েছি M_ডিপোজিট, অর্থাৎ এটা আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি জাস্ট রেফারেন্সগুলো যেন পরবর্তীতে চিনতে পারি সেজন্য আমি নামটা সিমিলার রেখেছি। যে আমরা এখানে একটি রেফারেন্স আইডি ক্রিয়েট করব ডিপোজিটের, যে রেফারেন্স আইডিটা এখানে ব্যাংক স্টেটমেন্টের যে M_ক্রেডিট এখানে যে আইডিটি ক্রিয়েট হবে সেই আইডির সাথে ম্যাচ করবে। তাহলেই কিন্তু আমরা একটি ইউনিক আইডি ক্রিয়েট করতে পারবো এবং দুটোর ক্ষেত্রেই। সো আমরা দেখি কিভাবে সেটি করতে হয়। সো আমরা প্রথমে আমাদের ব্যাংক বুকে চলে আসলাম। ডিপোজিটের নিচে যে ঘরটি রয়েছে সেখানে আমরা এসে ফার্স্টে লিখব ইকুয়াল টু। খুব খেয়াল করে কিন্তু আপনারা এই অংশটুকু প্লিজ দেখবেন, নাহলে কিন্তু ভুল হবে। সো ইকুয়াল টু লেখার পর আমরা ফর্মুলা লিখব কনক্যাট, CON লেখার পর দেখুন এখানে কনক্যাট নামে একটা ফর্মুলা চলে এসেছে। সেই কনক্যাটটি সিলেক্ট করে দিবেন। কনক্যাটটি সিলেক্ট করার পর এখানে লিখব MONTH, মান্থ। দেখুন এখানে মান্থ। তো মান্থ এখানে সিলেক্ট করার পর যে ঘরটিতে ডেট রয়েছে সেই ডেটের যে সেলটি সেই সেলটিকে আমরা সিলেক্ট করে দিব। দেখুন এখানে সূত্রের ফর্মুলা বারটা যদি আপনি খেয়াল করেন, ফার্স্টে কনক্যাট লিখলাম, এরপর নিলাম হচ্ছে মান্থ, তারপর রেফারেন্স হিসাবে ডেটের যে সেলটি রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এই ডেটের যে মান্থ রয়েছে অর্থাৎ এটা অষ্টম মাস, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ। সো এখানে আগস্ট মাসটাকে এটা রেফারেন্স হিসাবে নিবে। সো এই সেলটিকে সিলেক্ট করার পর আমরা এখানে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমরা একটি কমা দিলাম, তারপর শিফট চেপে ধরে $কমা $, কমা, এরপর আবার একটি কমা দিলাম। এই যে এই অংশটুকু খেয়াল করুন, এই যে আমরা কমার মাঝখানে একটি আন্ডারস্কোর রেখেছি, সেই আন্ডারস্কোরটি মূলত আমার এই যে মান্থের যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 8 বা আগস্ট মাস, সেই মান্থ থেকে আমাদের এই ডিপোজিটের যে সেলটি রয়েছে এই সেলটিকে আলাদা করবে, এই জন্য আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি। সো আন্ডারস্কোরের পর কমা দেওয়ার পর আমরা এই যে ডিপোজিটের সেলটিকে সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দেব। ক্লোজ করে ইন্টার চাপ দিলে দেখুন পুরাটা শিটের মধ্যে কিন্তু আমাদের এই ইউনিক আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে ডিপোজিটের জন্য। অর্থাৎ যতগুলো ডিপোজিট রয়েছে প্রত্যেকটার শুরুতে দেখুন মাসের যে প্রথম অক্ষরটা 8 সেটি এবং এই যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি কিন্তু রয়েছে। সো সিমিলারলি আমরা উইথড্রোর ক্ষেত্রেও ইউনিক আইডি ক্রিয়েট করব মাস এবং উইথড্র অ্যামাউন্টটা নিয়ে। সো যদি ঘর ফাঁকাও থাকে তারপরেও কিন্তু আমরা এই ফাঁকা ঘরটিকেও এখানে ইউনিক আইডি ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু এটা মিলবে না। সো এখানে এসে সিমিলারলি আবার আমরা সেম সূত্র লিখব ইকুয়াল কনক্যাট ব্র্যাকেট দিয়ে MON, এরপর মান্থ সিলেক্ট করার পর ওই ডেটের সেলটি সিলেক্ট করে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ, এরপর কমা, তারপর কমা $কমা, এরপর আবার কমা দিয়ে উইথড্রোর যে সেলটি রয়েছে সেই সেলটিকে আমরা সিলেক্ট করে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে দেখুন উইথড্রোর ক্ষেত্রেও কিন্তু একটি ইউনিক রেফারেন্স ক্রিয়েট হয়েছে এবং যে ঘরগুলো খালি সেগুলোতে কিন্তু শুধুমাত্র 8_ এরকম কিন্তু হয়েছে। সেটাও একটা রেফারেন্স হিসেবে কাজ করবে যে এটা খালি সেল। ঠিক সিমিলারলি আমরা এবার ব্যাংক স্টেটমেন্টে চলে যাই। আমাদের ব্যাংক স্টেটমেন্টে আসার পর ইকুয়াল টু কনক্যাট, সেম সূত্র ব্যবহার করে আমরা কিন্তু আবার এখানে ইউনিক রেফারেন্স ক্রিয়েট করে ফেলব। সো আমি এখানে ক্রিয়েট করছি। সো ক্রেডিটের জন্য কমপ্লিট, আবার ডেবিটের জন্য এখানে কনক্যাট মান্থ সেল সিলেক্ট কমা ব্র্যাকেট কমা ডেবিট। সো দেখুন আমার কিন্তু এখন দুইটি বুকের জন্য অর্থাৎ আমাদের কোম্পানির লেজার বুক এবং ব্যাংক স্টেটমেন্ট দুটিতেই কিন্তু আমাদের রেফারেন্স ফালানো কমপ্লিট হয়ে গিয়েছে। সো প্রত্যেকটা সেলে কিন্তু রেফারেন্স পড়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব রিকনসিলেশন, এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে মজার পার্ট।
মেইন পার্টটি হচ্ছে রিকনসিলিয়েশন। সো রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে আপনাদের একটি অ্যাড ইন দরকার হবে। এই অ্যাড ইনটির নাম হচ্ছে পাওয়ার রিকনসাইল। সো এই পাওয়ার রিকনসাইল যে অ্যাড ইনটি রয়েছে, এই অ্যাড ইনটি আপনারা কিভাবে পাবেন? এই পাওয়ার রিকনসাইল অ্যাড ইনটি পাওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে অ্যাড ইনে ক্লিক করে এখানে এসে আপনারা সার্চ বাটনে গিয়ে লিখবেন পাওয়ার রিকনসাইল। সো আমার যেহেতু এখানে অ্যাড করা আছে এই জন্য এখানে আসতেছে না। সো আমার পাওয়ার রিকনসাইল এখানে আপনারা এরকমভাবে পাবেন এবং সেখান থেকে অ্যাডে ক্লিক করে কিন্তু আপনারা পাওয়ার রিকনসাইলটা অ্যাড করে নেবেন। সো পাওয়ার রিকনসাইল অ্যাড করার পর আমরা ওপেন করছি। সো আপনাদের এখানে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে লগ ইন করতে হবে। আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, আপনারা আপনাদের মাইক্রোসফট অফিসের যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করছেন, কিংবা আপনাদের যদি গুগল ইমেল অ্যাড্রেস থেকে থাকে জিমেল আইডি, কিংবা আদার্স অন্য কোনো আইডি থেকে থাকে, সেই ইমেল আইডিটি আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তবে একটি কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু আমি ফ্রি ট্রায়াল ইউজ করছি। সো আপনারাও যখন ইমেল অ্যাড্রেস দিয়ে প্রথমে লগ ইন করবেন, সেখানে কিন্তু আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটি পাবেন 1 সপ্তাহের জন্য। পরবর্তীতে আপনারা এখানে ম্যানেজ প্ল্যানে ক্লিক করে আপনারা কিন্তু এটিকে আপগ্রেড করতে পারেন। সো আমি টিউটোরিয়ালের জন্য ফ্রি প্ল্যানটি আপাতত ব্যবহার করছি। সো দেখুন, লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি কনফিগ ডাটা টেবিল এ, অর্থাৎ ডাটা টেবিল এ এটা কনফিগারেশন করতে হবে। যেহেতু আমি এটি এর আগেও কাজ করেছি, এই জন্য আমার একটি সিলেক্ট হয়ে আছে, বাট আপনাদের এখানে খালি থাকবে, এমটি থাকবে। তো কিভাবে আমরা ডাটা টেবিল এ কিংবা একটু নিচে নামি এই যে ডাটা টেবিল বি, এটা কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ব্যাংক বুকে চলে যাই। ব্যাংক বুকে যাওয়ার পর যে টেবিলটি রয়েছে, অর্থাৎ আমার এই যে ডেটের যে হেডার কল রো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে রোটি রয়েছে, শেষ রো পর্যন্ত সিলেক্ট করে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করার পর এখানে যদি আমরা সিলেক্টে ক্লিক করি, তাহলে এই পুরাটা যে টেবিল রয়েছে সেটি এখানে চলে আসবে। যে ব্যাংক বুক A5 থেকে G195 পর্যন্ত এটি সিলেক্ট হয়েছে, ডাটা টেবিলের রেঞ্জ এটি। ঠিক একইভাবে ডাটা টেবিল বি এর ক্ষেত্রে আমরা ব্যাংক স্টেটমেন্টে আসার পর এখানে ডেট থেকে ধরে একদম শেষ পর্যন্ত যতগুলো ট্রানজ্যাকশন রয়েছে পুরো টেবিলটাকে সিলেক্ট করে এখানে আমরা সিলেক্টে ক্লিক করব। তাহলে আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট A1 থেকে I205 পর্যন্ত কিন্তু ডাটা রেঞ্জটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আসেন রিকনসিলিয়েশন করব। আমরা রিকনসিলিয়েশনে আমরা কি করি? বেসিক্যালি রিকনসিলিয়েশনে আমরা যে আমাদের ব্যাংকের ডিপোজিট সাইট রয়েছে সেটার সাথে আমরা ব্যাংকের যে ডিপোজিট বা ক্রেডিট সাইট রয়েছে সেটিকে রিকনসাইল করি, এবং উইথড্র যে সাইটটি রয়েছে সেটির সাথে ব্যাংকের ডেবিট সাইটটিকে আমরা রিকনসাইল করি। তো এখানে আমাদের দুটি অংশে এই রিকনসিলিয়েশন প্রসেসটি চালাতে হবে। সো ফার্স্ট প্রসেসে আমরা করব কি, আমাদের এই যে ডিপোজিট অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো আমাদের ব্যাংক স্টেটমেন্টের ক্রেডিট অ্যামাউন্টের সাথে কি মিল আছে কিনা সেটি আমরা ফার্স্টে চেক করব। সো চেক করার জন্য এখানে যে এই ঘরটিতে রেফারেন্সের ঘরটিতে আমরা ক্লিক করে, আমি যে আগেই বলেছিলাম আপনাদের যে আমরা রেফারেন্স যে ক্রিয়েট করেছি, অর্থাৎ আমাদের এখানে দেখুন এই টেবিলটিতে ক্রিয়েট করা রেফারেন্স ঘরটির নাম কিন্তু আমরা M_ডিপোজিট রেখেছিলাম। সো এখান থেকে আমরা M_ডিপোজিট যে অপশনটি রয়েছে সেটিকে চুজ করে দিলাম রেফারেন্স হিসাবে, এবং অ্যামাউন্টের ঘর হিসাবে যে ডিপোজিটের যে কলামটি রয়েছে সেখান থেকে আমরা ডিপোজিটের কলামটিকে চুজ করে দিলাম। এখানে দেখুন অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর যদি এখানে রিভার্সাল সাইন থেকে থাকে, অর্থাৎ এখানে নেগেটিভ কিন্তু ব্যাংক বুকে পজিটিভ, সেক্ষেত্রে আপনারা রিভার্সাল সাইনটি ক্লিক করে দিতে পারেন। যেহেতু আমাদের একই রকম সাইন অর্থাৎ দুটিই পজিটিভ, তো আমরা এটি টিকটি রাখবো না। আমরা এখানে অ্যাডিশনাল কলাম হিসাবে যোগ করব। এখানে দেখুন অ্যাডিশনাল যতগুলো কলাম রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ডিপোজিট অ্যামাউন্টগুলোর সাথে যে ডিপোজিটের যে ডেটটা রয়েছে সেই ডেটের কলামটা রাখতে, এবং যে ডেসক্রিপশন রয়েছে অর্থাৎ কোন পার্টির টাকা কবের টাকা সেটি দেখার জন্য আমরা সেই ডেসক্রিপশন এই দুটি অপশন চুজ করে দিলাম। ঠিক একইভাবে ডাটা টেবিল বিতে আসার পর, সো আমরা ডাটা টেবিল বিতে যদি আসি, আমরা রেফারেন্স হিসেবে সিলেক্ট করব M_ক্রেডিট, এটি হচ্ছে আমাদের রেফারেন্স কলাম। সো রেফারেন্স কলামটি সিলেক্ট করার পর অ্যামাউন্টে এসে যেহেতু ক্রেডিট আমার ডিপোজিটের সাথে মিলানো হবে, সো আমরা ক্রেডিট কলামটিকে সিলেক্ট করে দিলাম। আর অ্যাডভান্স অপশনে আসার পর এখান থেকে ডেট যে কলামটি রয়েছে এটিকে আমরা ক্লিক করে দিলাম, এবং রেফারেন্স যে ট্রানজ্যাকশন রেফারেন্সের যে কলামটি সেই কলামটিকে আমরা ক্লিক করে দিলাম।
যে আমরা পরবর্তীতে মিলানোর জন্য। সো এইভাবে সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করার পর যখন আমরা ইন্ডিকেট করে দিলাম, এরপর জাস্ট এই রিপোর্টে রান করবেন, তাহলেই কিন্তু দেখবেন ম্যাজিক। সো রিপোর্টে আমরা ক্লিক করে দিচ্ছি, রিপোর্টটি রান হচ্ছে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই রিপোর্টটি তৈরি হয়ে যাবে। দেখুন এই যে আমাদের সামনে কিন্তু অলরেডি একটি রিপোর্ট তৈরি হয়েছে। সো আমরা এই শিটটার নাম দিই রিকন ডিপোজিট। যেহেতু আমরা ডিপোজিটগুলো মিলাবো সেজন্য রিকনসিলিয়েশনের শর্ট ফর্ম আমরা রিকন লিখেছি এবং এখানে ডিপোজিট রেখেছি। ঠিক একইভাবে আমরা এখন উইথড্রটাও রান করব। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কেন আপনি উইথড্রটা রান করছেন রিকনসিলিয়েশন না করে পুরোপুরি, বা এখানে ব্যাখ্যাগুলো দিচ্ছেন না কেন? এগুলো আমি দিব স্টেপ বাই স্টেপ, কিন্তু আমাদের যখন দুটি পার্টি রিকনসাইল হয়ে যাবে তখন আমাদের জন্য আইডেন্টিফিকেশন করাটা খুব ইজি হবে। সো চলুন আমরা এখন উইথড্র সেকশনটা রিকনসাইল করি। সো উইথড্র সেকশনের জন্য আমাদের এখানে রেফারেন্সের ঘর m_ডিপোজিটটাকে চেঞ্জ করে আমরা m_উইথড্র দিব ব্যাংক বুকের ক্ষেত্রে, এবং অ্যামাউন্টের ঘরটি ডিপোজিট চেঞ্জ করে উইথড্র সিলেক্ট করে দিব। বাকি সব সেম থাকবে। ঠিক একইভাবে আমরা ব্যাংক স্টেটমেন্টে এসে ব্যাংকের যে রেফারেন্সটি রয়েছে m_ক্রেডিটের বদলে m_ডেবিটটি সিলেক্ট করে দেব এবং অ্যামাউন্টে ক্রেডিটের জায়গায় আমরা ডেবিটটি সিলেক্ট করে দেব, এবং অ্যাডভান্স অপশন হিসেবে যে ডেট এবং ডেসক্রিপশন সেটি অ্যাজ ইট ইজ থাকবে, এটি ধরার দরকার নেই। দেন আমরা রিপোর্টে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের রিপোর্টটি জেনারেট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। আমরা একটু অপেক্ষা করি, আসলে ভিডিও রেকর্ডিং হচ্ছে এজন্য একটু সময় লাগছে, এটা আরও দ্রুত হবে। আপনাদের পিসি যদি নতুন হয়ে থাকে দেখবেন যে চোখের নিমিষে এটা হয়ে যায়। তো যেহেতু আমাদের রেকর্ডিং হচ্ছে এজন্য একটু লেট হলো। তো যাই হোক, আমাদের রিপোর্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে 30 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। সো আমরা এই শিটটির নাম দিচ্ছি রিকন উইথড্র। তাহলে আমরা রিকনসিলিয়েশন ডিপোজিট এবং রিকনসিলিয়েশন উইথড্র এই দুটি আমরা নতুন শিট পেলাম। সো আমরা এই শিটগুলো একটু যদি দেখি, এটা কেটে দিই ফার্স্টে। তো দেখুন এটা অনেক বড় একটি শিট মনে হচ্ছে। আমরা আসলে এখানে ডেসক্রিপশনটা বড় হওয়ার কারণে বড় হয়ে গেছে। আমরা এটাকে একটু চাপিয়ে দিই। তো চাপাই দিলে পুরোটা কিন্তু একটা স্ক্রিনে দেখতে সুন্দর লাগবে। দেখুন আপনার কাছে একটি রিপোর্ট জেনারেট হয়েছে এবং এখানে একটি পাই চার্টও আছে। আপনারা চাইলে এই চার্টটিকেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। পাই চার্টের বদলে আপনারা বার চার্ট কিংবা অন্য কোনো চার্ট ইউজ করতে পারেন। সো আমি প্রথমে এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করে নিই। দেখুন এখানে স্ট্যাটাস, যে রিকনসিলিয়েশন রিপোর্ট লেখাটার নিচে স্ট্যাটাস রয়েছে 4 ধরনের। একটি হচ্ছে পারফেক্ট ম্যাচ, একটি হাফ ম্যাচ, একটি ডিটিএ অনলি এবং ডিটিবি অনলি। এই 4 ধরনের রেকর্ড কিন্তু আমি এখানে রিপোর্টে পেয়েছি। তো পারফেক্ট ম্যাচ আমরা সকলেই বুঝি যে পারফেক্ট ম্যাচ হচ্ছে যদি আমাদের ডাটা টেবিল এ এর সাথে ডাটা টেবিল বি অর্থাৎ ব্যাংক বুকের সাথে ব্যাংক স্টেটমেন্ট টোটালি মিলে যায়, তাহলে সেগুলো আমাদের পারফেক্ট ম্যাচে আসবে। হাফ ম্যাচ হচ্ছে সেইগুলা, এখানে 24টা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে যেগুলো আপনার ব্যাংক বুকেও আছে এবং ব্যাংক স্টেটমেন্টেও আছে, কিন্তু কোনো জায়গায় হয়তো বা ডাবল এন্ট্রি হয়েছে বা কোনোটা ব্যাংক আইডেন্টিফাই করতে পারছে না। এই রিকনসিলিয়েশন প্রসেসে কিন্তু অটোমেশন সব কিছু যে আইডেন্টিফাই করে দিবে ব্যাপারটা তা না। যদি সে কোনো ডুপ্লিকেট বা ট্রিপ্লিকেট এরকম অ্যামাউন্ট পেয়ে থাকে যে একই অ্যামাউন্ট বারবার আসতেছে এবং সেম ডেটে, সেক্ষেত্রে কিন্তু সে সেটা হাফ ম্যাচের মধ্যে রেখে দিবে। আর ডিটিএ অনলি, এখানে ডিটিএ মানে হচ্ছে ডাটা টেবিল এ অর্থাৎ আমাদের ব্যাংক বুক। এখানে একটি রেকর্ড দেখা যাচ্ছে যে রেকর্ডটি আমাদের ব্যাংক বুক অর্থাৎ আমাদের লেজারে রয়েছে কিন্তু ব্যাংকে নেই। আবার ঠিক একইভাবে ডিটিবি অর্থাৎ ডাটা টেবিল বি বা ব্যাংক স্টেটমেন্টে 2টি ট্রানজ্যাকশন রয়েছে, যেটি আমাদের ব্যাংক স্টেটমেন্টে আছে কিন্তু আমাদের লেজারে কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা নেই, যে কারণে এভাবে আসছে। ঠিক সিমিলারলি যদি আমরা একটু উইথড্র রিপোর্টটাও দেখি, এখানেও আমরা দেখতে পাবো, এটা একটু ছোট করে নিই। তো এখানেও কিন্তু আমরা সিমিলার রিপোর্ট দেখতে পাবো 4 ধরনের: পারফেক্ট ম্যাচ, হাফ ম্যাচ, ডিটিএ, ডিটিবি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে পারফেক্টলি, এবং এখানে কোনো হাফ ম্যাচ কিংবা আমাদের ব্যাংক বুক যেটা আমাদের লেজারেও কিন্তু কোনো ধরনের কোনো রেকর্ড নেই। শুধুমাত্র ব্যাংকে কিছু ট্রানজ্যাকশন রয়েছে যেগুলো আমাদের লেজারে আমরা এন্ট্রি করিনি। তো এগুলো আমরা কিভাবে মিলাবো বা কিভাবে দেখব? তো চলুন আমরা সেই স্টেপটিতে চলে যাই। আমরা যদি ফার্স্টে উইথড্রটা দেখি, এখানে যেহেতু ঝামেলা কম, এখানে দেখুন স্ট্যাটাসের পাশাপাশি 2টি বাটন রয়েছে। এই 1-এ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যতগুলো ম্যাচিং
রো রয়েছে, এখানে সব ম্যাচিংগুলো দেখতে পাবেন। এবং যদি 4-এ ক্লিক করেন তাহলে শুধুমাত্র ব্যাংকের যে অ্যামাউন্টগুলো রয়েছে, দেখুন আমাদের এখানে ডাটা টেবিল বি, এই সাইডটা সবুজ যে সাইডটা এটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আর নীল যে সাইডটা এটি হচ্ছে আমাদের ব্যাংক বুক বা লেজার। সো আমাদের ব্যাংক স্টেটমেন্টে এই যে অ্যামাউন্টগুলো 60 টাকা করে যে চার্জ, এগুলো অ্যাকচুয়ালি ব্যাংক চার্জ 10 টাকা। এই ট্রানজ্যাকশনের চার্জগুলো এখানে আমাদের এন্ট্রি করা হয়নি, আমাদের ব্যাংক বুকের ভিতরে কিন্তু এন্ট্রি করা নেই, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে রয়েছে। সো এখানে দেখুন একটি বড় অ্যামাউন্ট রয়েছে এবং এই টোটালটার যোগফল কিন্তু এখানে শো করতেছে। দেখুন 10,60,420 টাকা এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটা এখানে শো করতেছে, ব্যাংক চার্জের সাথে যে অ্যামাউন্টটা পাওয়া যায়নি। সো এই টাকাটা এখানে কেন আসলো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে ব্যাংকে আছে এই টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে কিন্তু আমরা জানি না। সো এটা কিন্তু একটি তদন্ত করার বিষয় বেসিক্যালি, যে এটা কেন হলো। সো এটা আমরা দেখবো আস্তে আস্তে। আমরা ডিপোজিটে এবার চলে যাই, আমরা 1 বাই 1 ডিপোজিটে। সো পারফেক্ট ম্যাচ আমরা জানি, এগুলো ম্যাচ হয়েছে, এগুলো দেখার দরকার নেই। আমাদের দেখতে হবে কি এবার হাফ ম্যাচ যেগুলো রয়েছে। সো আমরা এখান থেকে স্ট্যাটাস 2-তে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু আপনার হাফ ম্যাচের যে অংশগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা একটু শর্টিং করে নিই, এখানে আমরা ডেটটাকে একটু শর্ট করতে পারি যদি আমরা চাই। সো আমরা এখান থেকে শর্ট A to Z যদি দিই তাহলে ডেট ওয়াইজ এগুলো ডাটাগুলো শর্ট হয়ে যাবে। তো যাই হোক, আমাদের যেটা ছিল ওটা আগের মতো থাকে, এখানে ডেট ওয়াইজ শর্ট করলে ঝামেলা একটা আছে। ঝামেলাটা কি সেটা আপনারা এখন বুঝবেন। দেখুন আমার ব্যাংক বুক বা আমাদের লেজারে দুটি অ্যামাউন্ট রয়েছে, একটি 22 তারিখের ডেটে, একটি 29 তারিখের ডেটে, দুটি 96,000। কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্টে কিন্তু মাত্র একটি 96,000 টাকা আছে, সেটি শুধুমাত্র 29 তারিখের ডেটে। অর্থাৎ 22 তারিখের ডেটে কিন্তু কোনো 96,000 টাকার অ্যামাউন্ট নেই। অর্থাৎ এই এন্ট্রিটি যদি আমি বলি এটি আমার এখানে বেশি হয়েছে 22 তারিখের ডেটে। ঠিক একইভাবে দেখুন আবার 1,55,000-এর দুটি অ্যামাউন্ট কিন্তু পাওয়া গেছে, একটি 22 তারিখ, একটি 31 তারিখ। কিন্তু আমাদের ব্যাংকে 22 তারিখে টাকাটা রয়েছে, 31 তারিখে কোনো টাকা নেই ব্যাংকে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে এগুলোকে রিকনসাইল করব? সো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই পাওয়ার রিকনসাইল আবার ক্লিক করবেন অ্যাড ইনটিকে। এই অ্যাড ইনটিকে ক্লিক করার পর এখানে যে মোর অপশনটি রয়েছে, এই মোর অপশনে ক্লিক করবেন। এই মোর অপশনে আসার পর এখানে এই যে ম্যানুয়াল রিকনসাইল যে অপশনটি রয়েছে এই অপশনটিকে আপনারা চুজ করবেন। এই অপশনটিকে চুজ করলে আপনাদের সামনে এরকম নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেসের মাধ্যমে আমরা এখন ম্যানুয়ালি 1 বাই 1 সিলেক্ট করে দিব যে এটার সাথে এটার মিল আছে, তখন আমরা এই রেকর্ডগুলো খুব দ্রুত শর্টিং হয়ে যাবে। সেটি ওপেন হচ্ছে। হ্যাঁ, তো দেখুন আমাদের সামনে ম্যানুয়াল রিকনসিলেশনের কিন্তু একটি পেজ ওপেন হয়ে গিয়েছে, এরকম একটি। সো এখানে আমরা যদি একটু দেখি হাফ ম্যাচ এবং ডিটিএ এগুলো ক্লিক করা আছে, আমরা এখান থেকে ক্লিক উঠিয়ে শুধুমাত্র হাফ ম্যাচটিকে রাখবো। এখানেও ঠিক একইভাবে শুধুমাত্র হাফ ম্যাচটিকে রাখবো, বাকি টিকগুলো উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা একটু যদি খেয়াল করি, দেখুন এখানে 96,000 দুটি টাকা, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম সাইডে কিন্তু আমাদের ডাটা টেবিল এ রয়েছে এবং ডান সাইডে আমাদের ডাটা টেবিল বি বা ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। সো এখানে আমরা একটু স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডেট হচ্ছে 29 তারিখে 96,000। আমরা এখানে একটু স্ক্রল করে এই 29 তারিখে 96,000 অর্থাৎ 29 তারিখ মিলে গেছে, এই দুটো আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক একইভাবে এখানে দেখুন আমাদের 22 তারিখে ব্যাংকে টাকা রয়েছে 1,55,000, আমাদের লেজারে 1,55,000 এখানে 22 তারিখে রয়েছে, এটা সিলেক্ট করে দিলাম। এখানে 4 তারিখে একটি 1,00,000 টাকা রয়েছে, সেখানেও 4 তারিখে 1,00,000 টাকা রয়েছে, এটি সিলেক্ট করে দিলাম। 14 তারিখে 1,00,000 টাকা রয়েছে, এখানেও 14 তারিখে রয়েছে 1,00,000। এখানে 20 তারিখে একটি 1,00,000 টাকা রয়েছে, এখানেও 20 তারিখে। দেখুন যত ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি, এই যে সারা মাসে কতগুলো 1,00,000 টাকার অ্যামাউন্ট ঢুকেছে, এগুলো কিন্তু এখানে ও রেখে দিয়েছে যে এগুলো আসলে ঠিক আছে কিনা এটা ম্যানুয়ালি রিকনসাইল করার জন্য। তো আমরা খুব সহজে এগুলো আইডেন্টিফাই করতে পারছি ডেট এবং ডেসক্রিপশনের মাধ্যমে। আপনারা চাইলে ডেসক্রিপশনও মিলিয়ে দেখতে পারেন। সো আমি তাড়াতাড়ি করার জন্য জাস্ট ডেটগুলোই রিকনসাইল করছি। সো এইভাবে আমরা ব্যাংক স্টেটমেন্টের সাথে আমাদের যে লেজার বুকটি রয়েছে সেটি আমরা খুব ইজিলি কিন্তু রিকনসাইল করতে পারি। সো আমাদের এখানে মোটামুটি সবগুলো অ্যামাউন্টই রিকনসাইল করা শেষ। সো আমরা এখন যে কাজটি করব, একটু যদি নিচে নামেন, এখানে স্ক্রল করে দেখুন এখানে
ডাটা টেবিল এ এবং ডাটা টেবিল বি এর অ্যামাউন্ট যখন ম্যাচ হয়ে গেছে, এখান থেকে ম্যাচে ক্লিক করলে দেখবেন, এবং ম্যাচে ক্লিক করার পর সেভে ক্লিক করলে দেখবেন যে এই যে অ্যামাউন্টগুলো রয়েছিল সেগুলো কিন্তু এখান থেকে চলে গেছে আমাদের রিপোর্ট থেকে। দেখুন এখন আমাদের ডাটা টেবিলে হাফ ম্যাচ মাত্র 5টি অ্যামাউন্ট রয়েছে। সেই 5টি অ্যামাউন্ট কী কী আমরা যদি একটু খেয়াল করে দেখি, তো এখানে 1,60,000-এর দুটি অ্যামাউন্ট রয়েছে, এখানে 1,60,000-এর দুটি অ্যামাউন্ট রয়েছে। ও সরি, আমি ভুল করেছি, এখানে পরবর্তী পেজে গেলে আমরা এটা দেখতে পেতাম, আমি ভুল করেছি। সো আমরা আবার একটু ম্যানুয়াল রিকনসিলেশনটা আবার একটু রান করতে হবে, কারণ আমি খেয়াল করিনি, খেয়াল করলে আসলে এটি হতো না ভুলটি, এটা নেক্সট পেজে যাওয়ার এখানে অপশন ছিল। তো যাই হোক, ব্যাপার না। সো 1,60,000 সরি 10,60,000 টাকা 15 তারিখে ছিল এখানে, এখানেও 15 তারিখে 10,60,000। সো আমরা এটা মিলিয়ে দিচ্ছি এবং 28 তারিখে 10,60,000 10,60,000 মিলিয়ে দিচ্ছি। সো এখানে ম্যাচ ডিফারেন্স 0। সো আমরা ম্যাচ সেভ দিলে কিন্তু আমার এই ডাটা টেবিল থেকে এবার হাফ ম্যাচের টোটাল অংশটাই চলে গিয়েছে, দেখুন। অর্থাৎ আমরা ম্যানুয়ালি কিন্তু রিকনসাইল করতে পেরেছি। এবার আমাদের ডাটা টেবিল এ এবং ডাটা টেবিল বি এর যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো একটু রিচেক করতে হবে। সো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি অ্যামাউন্ট রয়েছে ডাটা টেবিল এতে, যেটা ডাটা টেবিল বিতে নেই, অর্থাৎ ব্যাংকে নেই কিন্তু আমাদের লেজারে রয়েছে। ঠিক সিমিলারলি যদি আমরা একটু ব্যাংকে যাই, ব্যাংকের ডিপোজিট কলামে দেখুন এখানে 4টি অ্যামাউন্ট রয়েছে যেগুলো আমাদের ব্যাংকে রয়েছে কিন্তু বুকে নেই। তো আমরা এখানে একটু যদি খেয়াল করি, আমি জানি এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে 5,28,000 যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু আমাদের এই এই 5,28,000টা কিন্তু এখানে দুইটি যে এন্ট্রি রয়েছে, এই দুটি এন্ট্রি যদি আমরা যোগফল করি, গোগো ইন্ডাস্ট্রি আমার একই কাস্টমার, এই দুটির যোগফল 5,28,000 হয়। অর্থাৎ ব্যাংকে টাকাটা কাস্টমার একটি চেকে জমা দিয়েছে 5,28,000, কিন্তু আমার এখানে এন্ট্রি হয়েছে দুটি আইডিতে, বাট কাস্টমার সেম। সো আমি যেহেতু জানি, সো আমি এখান থেকে এগুলো তুলে দিচ্ছি। এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে ডিফারেন্সটা তোলার জন্য আমরা এখান থেকে তুলে দিলাম। সো আমরা এখান থেকে এই অ্যামাউন্টটা তুলে দিচ্ছি, তাহলে আমাদের ডিফারেন্সটা কমে আসবে এবং এটাকে আমরা একটি মার্ক করে দিই যে এখানে একটি ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সগুলো আমরা পরে আইডেন্টিফাই করতে পারবো। চাইলে আপনারা নিচে এখানে নোটও রেখে দিতে পারেন যে এই টাকাগুলো আসলে এই পার্টির। তো এখন আমাদের যেটি রইলো সেটি হচ্ছে 1,55,000 টাকা, এটি আমাদের ব্যাংক বুকে রয়েছে কিন্তু ব্যাংকে নেই। আবার যদি আমরা এখানে ব্যাংক স্টেটমেন্টটাতে চলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবেন এখানে 3টি টাকা রয়েছে, এগুলো আমাদের বুকে নেই, এগুলো ব্যাংকে রয়েছে। আবার যদি উইথড্রতে যাই, এবার আমরা উইথড্রতে একটি টাকা মনে আছে কিনা আপনাদের, দেখুন এখানে 10,60,000 টাকার একটি অ্যামাউন্ট ছিল। আবার এখানে 10,60,000 টাকা 14 তারিখে, এখানেও কিন্তু এটা 14 তারিখে, অর্থাৎ এই টাকাটি কোনোভাবে ব্যাংকে ডেবিট হয়েছিল, পরবর্তীতে আবার ক্রেডিট হয়েছে। সো ব্যাংকে একবার জমা করে দিয়েছিল, পরে ব্যাংকে ওই চেকটি বাউন্স করার কারণে এটি আবার উইথড্র করা হয়েছে। সো আমরা এটি কিভাবে বুঝবো, এটির জন্য যদি আমরা ব্যাংক স্টেটমেন্টের মূল ডকুমেন্টটাতে যাই এবং 14 তারিখে যাই, সেটা আমরা একটু খেয়াল রাখি 14 তারিখটা কোথায়। সো এই যে 14 তারিখে, এই দেখুন 14 তারিখে আমি আগেই মার্ক করে রেখেছি যে 10,60,000 টাকা যে চেকটা জমা হয়েছিল সেটি আবার এই ক্লিয়ারিং চেকটি রিটার্ন হয়ে গিয়েছে, যে কারণে এই টাকাটি দুই জায়গাতেই দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে আবার উইথড্রতেও দেখাচ্ছে। সো আমরা এখান থেকে যদি 10,60,000 টাকাটা তুলে দিই, এখান থেকে 10,60,000 টাকা তুলে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। সো আমাদের ফাইনাল রেজাল্ট এখান থেকে যে ফিল্টার ক্লিয়ার করে দিলে আবার পুরো রেজাল্টটা চলে আসবে। সিমিলারলি এখান থেকে আমরা ফিল্টারটা ক্লিয়ার করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ব্যাংক চার্জ আমার বিভিন্নভাবে যে 60 টাকা 10 টাকা করে টোটাল 420 টাকার ব্যাংক চার্জ এসেছে এবং আমাদের টোটাল এখানে ডিফারেন্স রয়েছে 6,83,000, যার ভিতরে ব্যাংকে রয়েছে হচ্ছে এই 1,00,000 এবং 7,38,000 এই দুইটা অ্যামাউন্ট, এবং বুকে রয়েছে আমাদের 1,55,000 এই অ্যামাউন্ট। সো এই রিপোর্টগুলো আমরা ফাইনাল একটি ফরম্যাটে ফালাই, এটি হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের ফরম্যাট, যেটা আমরা সবসময় এতদিন ধরে মেনটেন করে আসছি, আপনারাও হয়তো মেনটেন করেন আপনাদের ইয়াতে। সো আমাদের এই ফরম্যাটে এখন আমরা বসাবো
সো আমরা এখানে দেখুন 1,55,000 যে টাকাটি ব্যাংক বুকে ছিল কিন্তু ব্যাংকে নেই, সে টাকাটি আমরা এখানে রেখেছি ডিপোজিট ইন বুক বাট নট ক্রেডিট বাই ব্যাংক। এটা 1,55,000 টাকা 31 তারিখে আমাদের বুকে রেকর্ড হয়েছিল, যেটি ডিপোজিট হয়েছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, অর্থাৎ পরবর্তী কার্য দিবসে এটি ডিপোজিট হয়েছিল, যে কারণে এটা আমাদের এখানে দেখাচ্ছে না। সেই অ্যামাউন্টটি পরবর্তী মাসে রিকনসিলিয়েশন করার সময় আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে যে টাকাগুলো আমার এখানে ব্যাংকে ছিল কিন্তু বুকে ছিল না, দেখুন এই যে দুটি টাকা 1 লাখ এবং 7,38,000, এই টাকাগুলো আমরা এখানে ডিপোজিট ইন ব্যাংক এবং নট পোস্টেড ইন বুক এখানে রেখে দিয়েছি। আর এই যে টোটাল আমাদের ব্যাংক চার্জ, সেটি এই যে উইথড্রতে যে টোটাল 420 টাকা ব্যাংক চার্জ, সেটিকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে ফাইনাল যে 31 তারিখ আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এবং 31 তারিখ আমার বুকের যে ব্যালেন্স, সেটা কিন্তু ফাইনালি আমার মিলে গেছে। সো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই আপনাদের যে রিকনসিলিয়েশন প্রসেসটি রয়েছে, যেটা করতে ঘন্টার পর ঘন্টা, অনেক সময় দিনের পর দিন লেগে যায় রিকনসাইল করতে, সেই টোটাল প্রসেসটি কিন্তু আপনি খুবই অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিট কিংবা ডাটা ক্লিনিং সহ আধা ঘন্টার ভিতর কিন্তু আপনি কাজটি শেষ করে ফেলতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে আমরা এই অটোমেটিক ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেসটি করতে পারি। তারপরে যদি আমার এই সম্পূর্ণ ভিডিওর প্রসেসে কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কেউ এই অ্যাডইন্সটি না কিনে লাইফ টাইমের জন্য ফ্রিতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আমার এই ভিডিওটি আপনার লিঙ্কডইন কিংবা ফেসবুকের প্রোফাইলে শেয়ার করে সেটির স্ক্রিনশট আমার এই ভিডিওর কমেন্টে দিতে হবে। তাহলে যদি আপনারা এটি শেয়ার করে দেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম কীভাবে ব্যবহার করতে পারবেন সেটির ওয়ে আমি আপনাদেরকে মেল করে দেব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।